আর্কো শব্দের অর্থ হচ্ছে তোমার পিতা, মানে শাসনকারী, শাসনকারী। তো আর্কো মানে হচ্ছে শাসনকারী, আর পেট্রিয়া মানে হচ্ছে তোমার বংশের পিতা বা জাতির পিতা। মানে জাতির পিতা হচ্ছে শাসনকারী বা বংশের পিতা, বা পিতা হচ্ছে শাসনকারী, এইরকম একটা বাংলা অর্থ, তার আমরা সোজা বাংলা করি পিতৃতন্ত্র। তাহলে এর একটা উৎপত্তিগত যে ফিচার্স রয়েছে সেটা কিন্তু মাথায় রেখে দিও, কাজে লাগবে কখনো। ওকে, বুঝতে পারলাম কথাটি? এবার এই যে, হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? দাদা আর্কো শব্দের অর্থটা আরেকবার বলবে? হ্যাঁ, আর্কো মানে হচ্ছে গ্রিক শব্দ, আর্কো মানে হচ্ছে আমি শাসন করি বা শাসনকারী যাকে বলে, অর্থাৎ আমি শাসন করি, এটা যে আর্কো শব্দের অর্থ। আর পেট্রিয়া শব্দের অর্থ হচ্ছে পিতা, তাহলে পিতা যে সে শাসন করে, এরকম একটা ব্যাপার। স্যার বলছি ওই আর্গো বলছেন, আমার স্পেলিংটা একবার বলে দেবেন? আর্কো না, আর্কো, আমি ভালো করে বলি, একটু ভেঙে বলি শোনো। পেট্রিয়ার্কি যেটা, এর বাংলা প্রতিশব্দ করে তো পিতৃতন্ত্র বা পুরুষতন্ত্র। আমি বললাম এটা আসছে পেট্রিয়ার্কেস, এখান থেকে, কেমন? এখন এই পেট্রিয়ার্কেস যেটা, সেটা উচ্চারিত পেট্রিয়ার্ক, আমি এটা পাশে রাখলাম, পেট্রিয়ার্কের পাশে রেখে দিলাম। এখন বলছি পেট্রিয়ার্কেস যেটা, সেটা আবার দুটি গ্রিক শব্দর সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে পেট্রিয়া আর একটা হচ্ছে আর্কো। পেট্রিয়া আর আর্কো। পেট্রিয়া শব্দের অর্থ হচ্ছে তোমার বংশ, ঠিক আছে, বা পিতা। কারণ পেট্রিয়ার মূলে আছে প্যাটার, মানে অনেকটা মানে সেই ভেঙে 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 ব্যাপারটা, সেই প্যাটার বা পেট্রিয়া মানে হচ্ছে পিতা বা বংশ, এটা আগে মনে রাখবে। আর এই আর্কো যেটা, তার অর্থ হচ্ছে আমি শাসন করি। তাহলে সোজা বাংলায় পেট্রিয়ার্কির অর্থ হচ্ছে যে পিতা যে সে শাসন করে, কারণ এর আবিধানিক অর্থ বা ব্যুৎপত্তিগত ভাবে এরকম একটা অর্থ দাঁড়াচ্ছে, এগুলোকে মনে রেখে দেওয়া। তাহলে আর্কো শব্দের অর্থ হচ্ছে আমি শাসন করি, পেট্রিয়া শব্দের অর্থ হচ্ছে বংশ, এবং পেট্রিয়া শব্দের যেটা মূলে প্যাটার শব্দ, তার অর্থ হচ্ছে পিতা, মানে পিতা শাসন করে। কথা বোঝাতে পারলাম? ওকে ওকে। এবার আমি যেটা বলছিলাম যে ফেমিনিজম যেটা, এই ফেমিনিজম বা নারীবাদ, বিভিন্ন ধরনের নারীবাদ পাই কিন্তু আমরা। রেডিক্যাল ফেমিনিজম, লিবারাল ফেমিনিজম, মার্কসিস্ট ফেমিনিজম, সোশ্যালিস্ট ফেমিনিজম, এরকম বিভিন্ন ধরনের ফেমিনিজম পাই। বাস্তুতান্ত্রিক নারীবাদও পাই, যেখানে তোমরা প্রশ্ন পেয়েছিলে এর আগে। তো কেউ বলতে পারবে যে একজন লিবারাল ফেমিনিজমের নাম বা ফেমিনিস্টের নাম? একজন লিবারাল ভেরি গুড। এই মেরি ওলস্টনক্রাফটের একটা বিখ্যাত গ্রন্থ আছে, বলো কেউ? A vindication of the rights of women. A vindication of the rights of women. কেমন? ওকে। একজন লিবারাল বলছে, একজন রেডিক্যাল ফেমিনিস্টের নাম? শ্রীমতী বেহুয়া। বেহুয়া যেই বলি না কেন আমরা, ইনার বিখ্যাত একটা গ্রন্থ আছে, কি নাম? The Second Sex. ওকে, আচ্ছা একজন মার্কসিস্ট ফেমিনিজমের নাম, ফেমিনিস্টের নাম বলো? ফ্রাইডেস এঙ্গেলস। ফ্রেডরিক এঙ্গেলস। একজন সোশ্যালিস্ট ফেমিনিস্টের নাম বলো? চার্লস ফুরিয়ের। ভেরি গুড। আর একজন হচ্ছে তোমার ইকো ফেমিনিস্ট? মারিয়া মাইস, তাই না? বন্দনা শিবা, মারিয়া মাইস। ভেরি গুড, ভেরি গুড। এই ফেমিনিজমে কিন্তু কয়েকটা ইয়ে রয়েছে, বন্দনা শিবা, মারিয়া মাইস। হ্যাঁ, আমরা করছি ত্রিপুরার SLST 2016। আমি সেই জন্য প্রথমে বলে দিলাম, আমি জানি অনেকে নতুন জয়েন হয়েছ। ত্রিপুরার SLST 2016, বন্দনা শিবা, মারিয়া মাইস।
কেমন? কেউ দরকার হলে এখানে লিখে দাও চ্যাট বক্সে, সুবিধা হবে। তো আমি বলছিলাম এই ফেমিনিজম বেশ কয়েকটা রয়েছে, তরঙ্গ রয়েছে বা ওয়েভ রয়েছে। কেমন? এই তরঙ্গগুলো, প্রথম তরঙ্গ বা ফার্স্ট ওয়েভ কখন শুরু হয় বলো? কেউ বলতে পারবে? এনিওয়ান? আমরা কোন শতকে মোটামুটি বলতে পারি যে তোমার ফার্স্ট ওয়েভ ফেমিনিজম? এনিওয়ান বলো। আমরা বলতে পারি যে 19 শতাব্দীর শেষের দিকে বা 20 শতাব্দীর প্রথম অর্ধে, তাই না? ফার্স্ট ওয়েভ ফেমিনিজম কখন শুরু হচ্ছে? কি বললাম? এগুলো মনে রাখতে হবে কিন্তু। 19 শতাব্দীর শেষের দিকে বা 20 শতাব্দীর প্রথম অর্ধে, তাই না? 1848 থেকে 1920। হ্যাঁ, এগুলো মনে রাখবে কিন্তু। লেট 19th সেঞ্চুরি আর আর্লি 20th সেঞ্চুরি। কেমন? এইগুলো একটু মনে রেখে দেবে, কারণ এইগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেকেন্ড ওয়েভ ফেমিনিজম স্টার্ট কখন হচ্ছে? দ্বিতীয় 1960। 1960 হ্যাঁ 1963 থেকে 1980। মোটামুটি তোমার 20 শতাব্দীর দ্বিতীয় অর্ধে, 20 শতাব্দীর দ্বিতীয় অর্ধে এই ফেমিনিজম স্টার্ট হয়। প্রথম অর্ধের ফেমিনিজম যেটা, অর্থাৎ প্রথম তরঙ্গ যেটা, সেখানে মূল বিষয় কি ছিল? ভোটাধিকার। ঠিক আছে, ভোটাধিকার মনে থাকবে। মূল বিষয় কি ছিল? ভোটাধিকার। কেমন? ওকে। আর সেকেন্ড ওয়েভ ফেমিনিজম যেটা, অর্থাৎ 20 শতাব্দীর দ্বিতীয় অর্ধে, এখানে সীমন্ত বেবি এরা আসছে। এদের মূল বিষয় কি ছিল? নারী পুরুষের বৈষম্য, লিগ্যাল আর সোশ্যাল ইকুয়ালিটি। হ্যাঁ, তোমার ভোটাধিকার অর্জন করার পরেও কিন্তু অনেক কিছু রয়েছে যেগুলোতে নারীরা কি হচ্ছিল, সামাজিক ভাবে তোমার তারা ওই রকম সমস্যার সম্মুখীন হচ্ছিল। এই সাংস্কৃতিক বা তোমার এই সামাজিক এই সমস্ত বিষয়গুলোতে তাদের ইকুয়ালিটি চাই। কেমন? ইকুয়ালিটি চাই। থার্ড ওয়েভ যেটা ফেমিনিজম, সেটা শুরু কখন হচ্ছে? 1990 দিকে, অর্থাৎ তোমার 20th সেঞ্চুরির শেষের দিকে। এখন এখানে মূল বিষয় কি ছিল তৃতীয় তরঙ্গের? জেন্ডার ভায়োলেন্স, প্রজননগত অধিকার, তাই না? কি বললাম? জেন্ডার ভায়োলেন্স, প্রজননগত অধিকার, রেপ এবং সেন্ট্রাল হচ্ছে নারীদের উপর যে আরোপিত যে মর্যাদাহানি যে শব্দগুলো, ঠিক আছে, এই যে ব্যবহারগুলো করে, তাই না? যেমন ধরো বিচ, ওর, কান্ট, এই যে শব্দগুলো ব্যবহার করা হয় নারীদের প্রতি, এইগুলোর এগেনস্টে তারা কথা বলবে। যেমন অর্থাৎ নারীদের যে শব্দগুলো ব্যবহার করে নারীদের মর্যাদা হানি করা হয়, সেই শব্দগুলোর এগেনস্টেও তারা কথা বলবে। তারপরে ধর্ষণ, হ্যাঁ ভালোকে বলে ধর্ষণ, এর এগেনস্টেও এরা কথা বলবে। এটা থার্ড ওয়েভ ফেমিনিজম। আর ফোর্থ ওয়েভ ফেমিনিজম তো তোমরা ভালো করেই জানো, যেটা তোমাদের সাথে যুক্ত, যেটা একদম মোটামুটি বলতে পারো যেটা ডিজিটাল মাধ্যমে যেটা প্রকাশিত হচ্ছে, এটা হচ্ছে ফোর্থ ওয়েভ ফেমিনিজম। কেমন? সো এইগুলোকে একটু মনে রাখবে। ওকে, এবার আমরা পরের প্রশ্নতে যাই। বলছে দেখো, জীব বিজ্ঞানের যে শাখা জীব জগতের বিভিন্ন অঙ্গের পারস্পরিক সম্পর্ক এবং তাদের বাস্তব পারিপার্শ্বিক অবস্থা নিয়ে আলোচনা করে, তা হলো পরিবেশ বিজ্ঞান, বাস্তু সংস্থান, প্রতিধ্বনিবিদ্যা, উপরের কোনোটি না, অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স, ইকোলজি এবং বলছে তোমার ইকোলজি। হ্যাঁ, সো প্রতিধ্বনিবিদ্যা বা বাস্তু সংস্থান, এই পরিবেশ বিজ্ঞান। তাহলে বললো জীব জগতের বিভিন্ন অঙ্গের, ঠিক আছে, অর্থাৎ জীব জগতের বিভিন্ন অঙ্গের পারস্পরিক সম্পর্ক একটা আর একটার সঙ্গে কিভাবে রিলেটেড, এটা দেখাবে। তো এটাকে কোন ধরনের আমরা বলবো, শাখা বলবো? হ্যাঁ, বেশিরভাগ জনই বি আনসার আসছে।
ঠিকই বলছো যে বিটা হচ্ছে সঠিক। বাস্তু সংস্থান, ইকোলজি, কি বললাম, ইকোলজি। ওকে, তো ইকোলজি যখন পড়বে, এটা ইকোলজিটা কার পার্ট? যখন আমরা ইকোলজি পড়ি অটোমেটিক এটা কার মধ্যে চলে আসে? এনভায়রনমেন্টাল এথিক্সে চলে আসে। এনভায়রনমেন্টাল এথিক্স, তাই না? এই যে এনভায়রনমেন্টাল এথিক্স এর এনভায়রন এই শব্দটি, মানে এনভায়রনমেন্টাল শব্দ যেটি এনভায়রনমেন্ট, এই এর মূলে আছে এনভায়রন। এই এনভায়রন এর উৎপত্তি কোন ভাষা থেকে? ফরাসি। হ্যাঁ, মাথায় রাখবে যে এনভায়রন শব্দটি আসছে কোথা থেকে? তোমার ফরাসি শব্দ। কেমন, কি বললাম না, ফরাসি শব্দ থেকে আসছে। আচ্ছা, এনভায়রনমেন্টাল এথিক্স এটা নীতিবিদ্যার কোন শাখার সঙ্গে যুক্ত? ব্যবহারিক। ব্যবহারিক, তাই না? কার সঙ্গে যুক্ত? না, ব্যবহারিকের সঙ্গে যুক্ত। ওকে, এনভায়রনমেন্টাল এথিক্স এর সঙ্গে যুক্ত এরকম কোন তত্ত্বের নাম তোমাদের মনে আছে? ডিপ ইকোলজি। ডিপ ইকোলজি, শ্যালো ইকোলজি। ডিপ ইকোলজি কনসেপ্টটা কে দিয়েছে? আর্নেনেস। ভেরি গুড। আর কোনো কিছু যেটা তোমাদের সিলেবাসে আছে? ল্যান্ড এথিক্স। হ্যালো ইকোলজি ফলে ডিপ ইকোলজি এবং শ্যালো ইকোলজির পার্থক্য উনি করছে আর্নেনাইস। হ্যাঁ, ল্যান্ড এথিক্স। ল্যান্ড এথিক্স এর কনসেপ্ট কার কাছ থেকে পাও? অলডো লিওপোল্ড। ভেরি গুড। আমরা এগুলো পড়বো, অসুবিধা নেই। দেখো, এইটার জন্য আমি বলছিলাম তোমাদেরকে আগের দিন। আচ্ছা, আগেরটা হচ্ছে অপশন এ, এটা হচ্ছে অপশন বি। এই থিওরি অফ জাস্টিস এই বইটির লেখককে আমি তোমাদের আগের দিনই বললাম যে তোমাদের সিলেবাসে নেই, বাট এগুলো অটোমেটিক পার্ট তোমাদের। কেন পার্ট তোমাদের? কারণ এগুলো অলরেডি 11-12 এর সিলেবাসে আছে। তো অ্যাজ আ টিচার তুমি যখন 11-12 এর শিক্ষক হবে, অটোমেটিক তার সিলেবাস সম্পর্কে তোমার নলেজ রাখতে হবে, তাই না? কেমন? ইভেন শুধুমাত্র পরীক্ষার জন্য না, তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে তখন এই জায়গাগুলোকে পড়ে যাবে, কারণ এগুলো থেকেও প্রশ্ন হতে পারে, কারণ অটোমেটিক তখন 11-12 এর সিলেবাস এগুলো আছে। হ্যাঁ, তো এই থিওরি অফ জাস্টিস এর রচয়িতা হচ্ছে জন রলস। জন রলস, কেমন? জন রলস। জন হিককে কেউ চিনো? ধর্মতাত্ত্বিক। হ্যাঁ, বলা যায়, অসুবিধা নেই। তো জন হিক বিরাট কিন্তু ফেমাস কোথায়? তোমার ধর্ম দর্শনে। যখন তোমরা ধর্ম দর্শনের কথা বলবে, অটোমেটিক তারা বিহার বা অন্য কোথাও দেবে, তারা কিন্তু এর কথা পাবে, জন হিকের স্টেটমেন্ট পাবে। জন রসন বলে কাউকে চেনো? হ্যাঁ, জন রসন বলো। রসন না রসু? রসন লেখা আছে। রসন না, না, রুশো লেখা নেই। জন রসন লেখা আছে তো, রসন লেখা আছে, দেখো, তাই না? রসন বলতে আমরা কিন্তু কাউকে চিনি না, মানে ফিলোসফির লোক তো মনে হচ্ছে না, কারণ এরকম নাম তো আমরা পাই না, কেমন? বাট জন রসের কথা পাই আমরা, তোমরা যেরকম বলে রুশোর কথা পাই, এরকম আমরা পেয়ে থাকি। জন রসন বলে ফেমাস। হ্যাঁ, এবার চেকিং করে নিলে হয় না যদি কিছু থেকে থাকে? না, আমি চেকিং করে নিয়েই বলছি তোমাদেরকে। হ্যাঁ, আমি অলরেডি এগুলোকে চেকিং করেছি, বলে চাপ নেওয়ার কিছু নেই, আমি এগুলো চেকিং করেই বলছি। তো রসন বলে কাউকে আমরা পাই না। দেখো, দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস তোমাদের সিলেবাসে কি আছে? এটা কিন্তু নেই, নেই। আর প্রশ্ন জেনে এসেছে, জেনে এলো বলে দিই প্রশ্ন। তোমরা দেখো, আত্মহত্যা, তারপর হচ্ছে ইউথেনাসিয়া, এগুলো পড়ো তো? এগুলো পড়ছো না তোমরা? যখন তোমরা এগুলো পড়ছো, অটোমেটিক এগুলো তোমার অধিকার সম্পর্কে কথা বলছে।
তোমার অধিকার নিয়ে কথা বলছে। আর আমাদের হিউম্যান ডিগনিটি বা আমাদের যে মর্যাদা, এই মর্যাদার জন্য তোমার একটা রাইটস প্রকাশিত হয়, আসে, যেটাকে আমরা বলি দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এটা কখন আসে জানো? সালটাকে বলতে পারবে? আচ্ছা সরি, তোমরা তো ওখানে অ্যান্সার দেবে। আচ্ছা সরি, 1948 1948। মিউট হবে না, আমি ভুলে গেছিলাম বলতে। হ্যাঁ, তো 1948 আনমিউট হবে না, আমি বলতে ভুলে গেছিলাম। 1948-এ তোমার কি আসে? এটি আসে। তো এগুলো কিন্তু তোমাদের সিলেবাসে নেই, বাট তারপরে তোমাদেরকে কি করতে হবে? এগুলো সম্পর্কে নলেজ রাখতে হবে, নাহলে কিন্তু বাকিদের থেকে নাম্বার বেশি পাবে না। আর তারাও যা পড়েছে তুমিও তা পড়েছো, এতে কি হবে না? তুমি আগিয়ে যেতে পারবে না। তাহলে এটা মনে রাখবে 1948। তো মানে স্বাধীনতা পরেই কিন্তু আসছে, মাথায় রেখে দিও, স্বাধীনতাটাকে মাথায় রাখবে, তাহলে হয়তো কাজ হয়ে যাবে। আমি যেটা বলতে চাইছিলাম যে তোমরা এই 1948-এ যে দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসটা এলো, এর মূল লক্ষ্য কি ছিল বললাম আমি? এর মূল লক্ষ্য কি ছিল? মর্যাদা। হ্যাঁ, মানুষের মর্যাদা, হিউম্যান ডিগনিটি। কেমন? হিউম্যান ডিগনিটি। তো এটা কার দ্বারা আসে জানো? এই যে দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস কে নিয়ে আসে? কার দ্বারা এটা ইস্যু হয়? মনে রাখবে, ইউনাইটেড নেশন। কার দ্বারা আসে এটা? ইউনাইটেড নেশন। তো এখানে মোট কতগুলি তোমার ডিক্লারেশন আছে? কতগুলি আর্টিকেল আছে এখানে? টোটাল 30 আর্টিকেলস। কি বললাম? কতগুলি আর্টিকেল? 30টি আর্টিকেলস। আমি ডিটেলস যাচ্ছি না, যদি নেটের স্টুডেন্টদের কোনো মানে এদের যেহেতু ওদের আছে এগুলো, ওদেরকে ডিটেলস আলোচনা করবো। তোমরা এসএলএসটির জন্য জাস্ট মনে রাখবে 30টা আর্টিকেল আছে এখানে। বাকি ভিতরে কি আছে না আছে এগুলো জানার দরকার নেই, আর যদি প্র্যাকটিক্যাল জানতে পারো, হ্যাঁ, তোমাদের প্রয়োজন নেই, সেই জন্য বললাম না। 1948-এ আসছে ইউনাইটেড নেশনের দ্বারা, এবং এখানে মোট 30টি আর্টিকেল আছে। শুধু এইটুকুই তোমরা মনে রেখো তোমাদের সুবিধার্থে। একটু আগে এই গ্রন্থটার কথা হচ্ছিল আমাদের, দ্য সেকেন্ড সেক্স গ্রন্থটির যে বিষয় কেন্দ্রিক তা হলো, একটু আগে এর কথা হয়েছে বলে সকলের উত্তর আশা করি মিস যাবে না। হ্যাঁ, ওদিকেরই আনসার আসছে অপশন এ, মানে ঠিকই অপশন এ আনসার, নারীবাদ, ফেমিনিজম। এই গ্রন্থটির লেখকের নাম কি বলেছিলাম আমি? সিমন দ্য বুয়েভিয়ার। সিমিয়ন দ্য বুয়েভিয়ার লিবারাল ফেমিনিস্ট, উদারনৈতিক নারীবাদী নাকি চরমপন্থী নারীবাদী? রেডিক্যাল, চরমপন্থী। রেডিক্যাল। ভেরি গুড, ভেরি গুড। মনোবিজ্ঞান হলো, দেখো এইখান থেকে তোমাদেরকে আমি বলেছি যে তোমরা কিন্তু আজকে ক্লাসটাতে এই জায়গাগুলো একটু ধ্যান দেবে। তোমরা শুধু মানে প্রশ্ন উত্তর না, তোমরা শুধু বোঝার চেষ্টা করবে যে প্রশ্ন কোথা থেকে হচ্ছে, এরিয়াগুলো কি কি। তাহলে মনোবিজ্ঞান হলো বস্তুনিষ্ঠ বিজ্ঞান, আদর্শনিষ্ঠ বিজ্ঞান, শারীরিক বিজ্ঞান, পজিটিভ সায়েন্স, নরমেটিভ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। কেমন? এখান থেকে তোমরা কিন্তু খাতাতেও একটু একটু করে মানে নোট করবে যে এই এই জায়গাগুলো আমাদেরকে পড়তে হবে, এরিয়া বুঝতে পারবে। তাহলে তাহলে মনোবিজ্ঞান হচ্ছে একটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান। মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান? একটা বস্তুনিষ্ঠ বিজ্ঞান। কেমন? এক প্রকার বস্তুনিষ্ঠ বিজ্ঞান। আচ্ছা, এই যে কারা বলে যে না মনোবিদ্যাকে আমরা বস্তুনিষ্ঠ না বলে কি বলবো, অবজেক্টিভ না বলে আমরা সাবজেক্টিভ বলতে পারি, তাই না? আউট। ভালো করে ভাবো। আচরণবাদী না? হ্যাঁ, ওয়াটসন, তাই না? একদম। তাহলে এদের বক্তব্য হচ্ছে মনোবিদ্যা কি? আচরণ সম্বন্ধ বিজ্ঞান। ওয়াটসনের মধ্যে মনোবিদ্যা কি? আচরণ সম্বন্ধ বিজ্ঞান।
আবার এই জিনিসটাকে একটু স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে গিয়ে বলছে একজন ব্যক্তি যে মনোবিদ্যা হলো জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান। কে বলো দেখি? লিভিং থিংস এর বিহেভিয়ার। ম্যাকডুগাল। ম্যাকডুগাল, ভেরি গুড, ভেরি গুড। আর মনোবিদ্যা হলো মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। মনোবিদ্যা হলো মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। ডেভিড হিউম। মনোবিদ্যার সঙ্গে পারিপার্শ্বিক বিষয়গুলো সম্পর্ক কে জুড়ছে বা পারিপার্শ্বিক বিষয়গুলোকে কে অ্যাড করছে? আচ্ছা, মনোবিজ্ঞান তো বিষয়নিষ্ঠ বিজ্ঞান। আদর্শনিষ্ঠ কিছু বিজ্ঞানের নাম বলতে পারবে তোমরা? বাহ, ভেরি গুড। হ্যাঁ, লজিক আছে বা যুক্তিবিদ্যা আছে, এস্থেটিক বা নন্দন তত্ত্ব, এবং হচ্ছে তোমার কি আমরা এথিক্স। ওকে, ভেরি গুড। নিম্নোক্তগুলির মধ্যে মনোবিদ্যার একান্ত নিজস্ব বিষয়, তাহলে মনোবিদ্যার নিজস্ব বিষয় কোনটা বা নিজস্ব পদ্ধতি? মনোবিদ্যার নিজস্ব পদ্ধতি বলে। বিরাট স্পিডে আনসার আসছে তো। হ্যাঁ, রকেট লঞ্চ হচ্ছে মনে হচ্ছে, তো আনসার আসছে না। হ্যাঁ, এত স্পিডে আনসার কি করে আসছে? ওকে, তো মনোবিদ্যার একান্ত নিজস্ব পদ্ধতি হচ্ছে অন্তর্দর্শন। বাহ, ভেরি গুড। সো মনোবিদ্যার আমরা মোটামুটি 3টে পদ্ধতি পাই, তাই না? কম বেশি 3টে পদ্ধতি। কি কি পদ্ধতি বলো তো? ভেরি গুড। অন্তর্দর্শন পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি। ওকে, আচ্ছা, আমি যদি বলি সকল অন্তর্দর্শন হলো অন্তঃপ্রত্যক্ষকরণ, কথাটি সত্য হবে নাকি মিথ্যা হবে? সত্য। হবে। অন্তর্দর্শন মাত্রই অন্তঃপ্রত্যক্ষকরণ, কিন্তু অন্তঃপ্রত্যক্ষকরণ মাত্রই অন্তর্দর্শন না। এই জিনিসটা বলেছিলাম না? ওকে, ভেরি গুড। আচ্ছা, কে বলছেন অন্তর্দর্শন প্রসঙ্গে যে অন্তর্দর্শন হচ্ছে নিজের অভিজ্ঞতার প্রতি মনোযোগী হওয়া? ভেরি গুড। হ্যাঁ, আমরা রিভিশন হয়ে যাচ্ছে এখানে এর মাধ্যম দিয়ে। অন্তর্দর্শন হলো নিজের অভিজ্ঞতার প্রতি মনোযোগী হওয়া। কে বলছেন? না, স্টাউট, তাই না? ভেরি গুড। আচ্ছা, অন্তর্দর্শন ব্যক্তিনিষ্ঠ নাকি বস্তুনিষ্ঠ? ব্যক্তিনিষ্ঠ, তাই না? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, অধ্যাপক বা মনোবিদ কোঁত, ইনার কাছে অন্তর্দর্শন সম্ভব নাকি সম্ভব না? ইনার মতে আচরণবাদীরা অন্তর্দর্শনকে কি তোমার বৈজ্ঞানিক বলেছেন নাকি অবৈজ্ঞানিক বলেছেন? অবৈজ্ঞানিক। ওরা কি আচরণবাদীরা কি তোমার অন্তর্দর্শনকে স্বীকার করেছে নাকি অস্বীকার করেছে? অস্বীকার করেছে, মানেনি, রিজেক্ট করেছে। আচ্ছা, এই যে 3টে পদ্ধতির কথা তোমরা বলছো, এই 3টে পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটাকে বলা হয় যে এটা হচ্ছে অতীত দর্শন? অন্তর্দর্শন পদ্ধতিকে। বাহ। আচ্ছা, পর্যবেক্ষণ এবং অন্তর্দর্শন মধ্যে আমি বললাম কোন পদ্ধতিকে বলা হয় অতীত দর্শন? ওকে, আচ্ছা, এই অন্তর্দর্শন এবং পর্যবেক্ষণের মধ্যে কোন পদ্ধতিটা বেশি ব্যাপক? অন্তর্দর্শন পদ্ধতি বেশি ব্যাপক। মাথা ফাটিয়ে ফেলবো কিন্তু আমি। একজন ব্যক্তির করা হবে, পর্যবেক্ষণটা ব্যাপক। অন্তর্দর্শন হচ্ছে ব্যক্তির নিজের সম্পর্কে, নিজের অভিজ্ঞতা সম্পর্কে জানে, আর
পর্যবেক্ষণ কি আমি অন্যজনকে সম্পর্কে জানছি না, তাই না? আমি তো অন্যজন সম্পর্কেও জানছি, সেই জন্য এটা যে বেশি ব্যাপক। ভুল আনসার দিলেই কিন্তু মাথা ফাটিয়ে ফেলবো কিন্তু আমি। ওকে, তাহলে পর্যবেক্ষণ হচ্ছে বেশি ব্যাপক কার থেকে? অন্তর্দর্শনের থেকে। আচ্ছা, অন্তর্দর্শন এবং পর্যবেক্ষণ, অন্তর্দর্শন তো বললেন যে এটা হচ্ছে তোমার বিষয়ী অর্থাৎ সাবজেক্টিভ। এই পর্যবেক্ষণ কি সাবজেক্টিভ নাকি বস্তুনিষ্ঠ বা বিষয়গত বা অবজেক্টিভ? বিষয়গত, বিষয়গত। কাদের মধ্যে দাদা পর্যবেক্ষণ হচ্ছে একটা কথা বলছি দাদা, বলো। বস্তুনিষ্ঠ আর বিষয়নিষ্ঠ ব্যাপারটা কি আলাদা? বস্তুনিষ্ঠ এবং বিষয়নিষ্ঠ একই জিনিস। বস্তুনিষ্ঠ এবং বিষয়নিষ্ঠ এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অবজেক্টিভ। এটা কার উপর ডিপেন্ড করে না, ব্যক্তি বিশেষের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? আর ব্যক্তিনিষ্ঠ আর বিষয়গত, বস্তুনিষ্ঠ আর ভালো করে শোনো বিষয়নিষ্ঠ আমার কথাটা, আমি বলি, শোনো কথাটা ভালো করে। আমি বললাম যে অন্তর্দর্শন হচ্ছে ব্যক্তিনিষ্ঠ, ব্যক্তিনিষ্ঠ, ব্যক্তিনিষ্ঠ মানে হচ্ছে সাবজেক্টিভ, সেটা বস্তুনিষ্ঠ নয়, কেমন? আর পর্যবেক্ষণ যেটা, সেটা হচ্ছে বস্তুনিষ্ঠ বা বিষয়গত। সোজা বাংলায় যদি বলি, অন্তর্দর্শন হচ্ছে ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে, আর পর্যবেক্ষণ ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে না। মানে একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ। ক্লিয়ার বন্দনা? একটা বিষয়গত আর একটা বিষয়গত। এটা হ্যাঁ, এটা হচ্ছে বাংলা প্রতিশব্দ যদি পড়ি, একটা হচ্ছে বিষয়গত আর এটা হচ্ছে বিষয়গত। বিষয় মানে যেটা তোমার উপর নির্ভরশীল, আর বিষয়গত মানে যেটা তোমার উপর নির্ভরশীল না, ডিপেন্ডস, ইন্ডিপেন্ডেন্ট যেটা তোমার থেকে। ওকে, চলো তাহলে এটা আনসার কি হলো আমাদের? অন্তর্দর্শন। বলছে মনোবিদ্যার পদ্ধতি হিসাবে পর্যবেক্ষণ পদ্ধতি যে ধরনের জ্ঞান দেয় তা হলো, ভালো করে দেখো প্রশ্নটা, যে পর্যবেক্ষণে আমরা কোন ধরনের জ্ঞান পাই? অনুমান ভিত্তিক বা পরোক্ষ যেটা আমরা বলি, নাকি বৈজ্ঞানিক, নাকি প্রযুক্তিগত? ওকে, এটা হচ্ছে বেশিরভাগ আনসার এ এসেছে এবং ঠিক সঠিক আনসার, যেটা হচ্ছে অনুমানিক বা হচ্ছে তোমার ইনফারেন্সিয়াল বা পরোক্ষ। পরোক্ষ, তাই না? প্রত্যক্ষ হচ্ছে তোমার কোনটা? অন্তর্দর্শন। আর ইনফারেন্সিয়াল বা পরোক্ষ কোনটা? ইনডাইরেক্ট মেথড কোনটাকে বলা হয়? না পর্যবেক্ষণকে, তাই না? ইনডাইরেক্টলি। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, পর্যবেক্ষণ বা তোমার অন্তর্দর্শনের কথা বললাম, আরেকটা পদ্ধতিও আছে, সেটা হচ্ছে পরীক্ষণ পদ্ধতি। সেই তিনটে পদ্ধতির মধ্যে কোনটাতে ব্যক্তি নিজে একটা কৃত্রিম অবস্থা তৈরি করে? পরীক্ষণ পদ্ধতিতে ঘটনার সৃষ্টি করা হয় কৃত্রিম ভাবে। নাও গুড কোয়েশ্চেন। দেখো প্রত্যক্ষ চ্যাপ্টার, এবার পদ্ধতি চ্যাপ্টার শেষ কিন্তু তোমাদের। কি কি প্রশ্ন পেলে? সব মোটামোটা প্রশ্ন, কিন্তু সব মোটামোটা প্রশ্ন। এবার দেখো তোমার প্রত্যক্ষের চ্যাপ্টার, দেখো প্রত্যক্ষের চ্যাপ্টার থেকে প্রশ্ন পড়েছে যে প্রত্যক্ষের ক্ষেত্রে যে উপাদানটি অন্তর্ভুক্ত নয়, প্রত্যক্ষের ক্ষেত্রে কি নয়? যে উপাদানটি তোমার অন্তর্ভুক্ত নয়, সেটাকে আমরা কি বলবো? ওকে, তাহলে আমরা প্রত্যক্ষের উপাদান হিসেবে কোনগুলোকে পাই? সাদৃশ্যীকরণ বা সদৃশ্যকরণ, পৃথকীকরণ, অনুষঙ্গ বা পুনরুজ্জীবন, বহিক্ষেপণ, স্থান কাল নির্দেশ ও বিশ্বাস, তাই না? অর্থাৎ অ্যাসিমিলেশন, ডিসক্রিমিনেশন, অ্যাসোসিয়েশন এন্ড রিপ্রোডাকশন, তারপর হচ্ছে লোকালাইজেশন, বিলিফ, অবজেক্টিফিকেশন, এইগুলো আমরা পেয়ে থাকি। তাহলে আমি কি কি পেলাম? আমি কি কি বললাম বলো তো? সাদৃশ্যকরণ, পৃথকীকরণ, অনুষঙ্গ, বহিক্ষেপণ, স্থানকাল নির্দেশ, পুনরুজ্জীবন, স্থানকাল নির্দেশ, অবজেক্টিফিকেশন বা রিপ্রোডাকশন এবং বিলিফ। ভেরি গুড। হ্যাঁ, এত স্পিডেও বলবে না যে আমি কিছুই বুঝতে পারি না, ঠিক আছে? একটু স্লোলি রকেটটা একটু আস্তে আস্তে নিয়ে যাবে,
থেমে থেমে বলবে, ঠিক আছে? না রকেট এত স্পিডে যাচ্ছে আমি ধরতেই পারছি না যে কি বললেন, শুরু হলা শেষ হয়ে গেল এরকম ব্যাপার। ওকে, চলো প্রত্যক্ষ সম্পর্কে গেস্টাল মতবাদ, যে মতবাদের বিপরীত বলো, আনসার করো। ততক্ষণ আমি প্রশ্ন জিজ্ঞাসা করিনি। গেস্টাল শব্দটি কোথা থেকে আসছে, মানে অরিজিনাল ইয়েগুলো থেকে, অরিজিনেশন জার্মান শব্দ। এই গেস্টাল শব্দটি জার্মান শব্দ, এর অর্থ কি? গেস্টাল শব্দটি অর্থ কি? সমগ্রতা, সংগঠন, আকার। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, সমগ্রীকরণ, সংগঠন, আকার, রূপ, এগুলো কিন্তু এর অর্থ। খুব সুন্দর। এখন কয়েকজন গেস্টাল মতবাদের সমর্থকের নাম বলো, যে প্রত্যক্ষ ভেরি গুড। হ্যাঁ, প্রত্যক্ষ সম্পর্কে গেস্টাল মতবাদ দিচ্ছেন ভেরদাইমার, কফকা, কোয়েলার, তাই না? ভেরি গুড। তো এই মতবাদটি যে মতবাদগুলোর এগেনস্টে আসছে, আমরা কি কি পেয়েছিলাম? শুধু একটি নাকি একের বেশি? আচরণবাদ, অনুসঙ্গবাদ, অন্তর্দর্শনবাদ। হ্যাঁ, আচরণবাদ, অনুসঙ্গবাদ এবং হচ্ছে অন্তর্দর্শনবাদ, এই তিনটে মতবাদের প্রতিক্রিয়া স্বরূপ এই তত্ত্বটি আসছে, তাই না? এখন দেখো তোমাদের এখানে আচরণবাদও আছে এবং অনুসঙ্গবাদও আছে, ক্রিয়া প্রতিক্রিয়াবাদটা তো না, অন্তর্দর্শনবাদ আমরা পাই। তোমার এখানে দুটোই আনসার কিন্তু হবে, আচরণবাদ এবং অনুসঙ্গবাদ। বাট তোমরা আনসার কি করো বলো দেখি? এখানে অপশন ডি করব, উপরে কোনোটাই নয়। অনুসঙ্গবাদ। মাথা ফাটিয়ে অপশন ডি হবে তো, উপরে কোনোটাই নয়। কেন নয় হবে? বিপরীত মতবাদ তো, তাহলে অপশন নেই তো। আর ক্রিয়া প্রতিক্রিয়াবাদ তো হবে না, সেই কথা তো বলতে আমাকে, ওই জন্য তো বলতে বেশি দাও। অনুসঙ্গবাদে যাবে। হ্যাঁ, আমাকে একটু বলতে দাও, আমি তো বললাম যে একদম পরিণাম বলেই তো হবে না, না? এখানে যেটা করবা সেটা হচ্ছে অনুসঙ্গবাদ। কি করবে এখানে আনসার? অনুসঙ্গবাদ। জোর জোর করতে যাবে না কিন্তু, পরীক্ষা হলে গিয়ে নিজের যেটা মনে হবে যে না এটা তো ভুল, করবে না। প্রশ্ন কর্তাকে রিড করতে হবে। আমি বারবার বলেছি যে প্রশ্ন যখন পড়বে তখন কিন্তু তুমি প্রশ্ন কর্তার অ্যাঙ্গেল থেকে ভাববে যে তিনি কোন দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্নটা করছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা সাকসেস স্টুডেন্টদের একটা বৈশিষ্ট্য, তারা এই নিজের জোরটা লাগায় না, তারা দেখেছে কর্তা কি চাইছে, তাই না? তোমার আপনারাও 2 নম্বর চাই, এটা মাথায় রাখবে। দাদা আমি একটা কথা বলছিলাম। বলি, হ্যাঁ বলি, আমাকে বলতে দাও। এখন এই প্রশ্ন কোথা থেকে হয়েছে? এই প্রশ্নটা হয়েছে তোমাদের সোমেনবাবুর বই থেকে। এখানে স্পষ্টভাবে এটা লাইনটা লেখা আছে যে গেস্টাল মতবাদ অনুসঙ্গবাদীদের প্রত্যক্ষ সংক্রান্ত মতবাদের বিপরীত মতবাদ। বুঝাতে পারলাম? এই যে সেই জন্য তোমাদের আমি বলেছি যে সোমেনবাবুর বই থেকে ভালো করে পড়বে। এসএলএসটির প্রশ্ন মানে এখান থেকে ডাইরেক্ট লাইন তুলে পড়বে এবং এখানে যেটা আনসার আছে সেটাই আনসার নেবে। এই জন্য আমি বারবার তোমাদেরকে বলি যে সোমেনবাবুর বইটাকে খেয়াল করবে ওখানে। ওকে, তাহলে এটা অনুসঙ্গবাদ আনসার নেওয়া হবে। এবার বলো, কেউ কিছু বলছিলে? হ্যাঁ দাদা বলছিলাম, হ্যাঁ বলো। ওই এটা একটা এমনি মনে হচ্ছে যে অনুসঙ্গবাদে তো খণ্ড খণ্ডের কথাটা বলা হচ্ছে, আর গেস্টালবাদের হচ্ছে সমগ্রতার কথা বলে, তো ওইটাই সবচেয়ে একটু বেশি যাচ্ছে আর কি। সে তো বটে, বাট এটা প্রশ্নটা যেটা অরিজিন কোথা থেকে হলো, কোন জায়গা থেকে হলো, কোন লাইন থেকে হলো, সেটা আমি বললাম। ফলে আর কোনো কনফিউশন রাখার প্রয়োজন নেই। চলো এবার আমরা আসি। দেখো, ওদের সাধারণত স্মৃতির উন্নতি সম্ভব না। জেনারেলি আমরা কি করতে পারি না? না, স্মৃতির উন্নতি করতে পারি না। বাট তোমার বিশেষ ক্ষেত্রে চর্চার মাধ্যম দিয়ে আমরা কিন্তু স্মৃতির উন্নতি করতে পারি। উইলিয়াম জেমস, স্টাউট, অর্শন, এদের মধ্যে কেউই না। তো আমরা পড়েছিলাম, দেখবে স্মৃতির উন্নতি কি সম্ভব, এই একটা কনসেপ্ট আমরা পড়েছিলাম। তো এই কনসেপ্ট থেকে আমরা দেখেছিলাম যে দুজন ব্যক্তি রয়েছে যারা দুটো বিরোধী মত রাখছে। একটা হচ্ছে উইলিয়াম জেমস আর একটা হচ্ছে স্টাউট। উইলিয়াম জেমস বলছে বাবু স্মৃতির উন্নতি কোনোভাবেই সম্ভব না, বা স্টাউট এই স্মৃতির উন্নতি সম্ভব বলছেন। স্টাউট কি বলছেন? না স্মৃতির উন্নতি সম্ভব, মেমোরির উন্নতি সম্ভব।
এবং সেই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে উনি দুই ধরনের স্মৃতিশক্তির কথা বলছেন। দুই ধরনের স্মৃতিশক্তি, একটা হচ্ছে সাধারণ স্মৃতিশক্তি আর একটা হচ্ছে বিশেষ বিষয়ের স্মৃতিশক্তি। এই সাধারণ স্মৃতিশক্তি এটাকে আমরা উন্নতি করতে পারবো না, ডেভেলপ করা সম্ভব না। বাট বিশেষ বিষয়ের স্মৃতিশক্তি এর উন্নতি সম্ভব। কার মাধ্যমে সম্ভব? প্রচেষ্টার মাধ্যম দিয়ে। ঠিক আছে, তাহলে প্রশ্ন এটা হতে পারে যে কার উন্নতি সম্ভব, কোন ধরনের স্মৃতির উন্নতি সম্ভব? না বিশেষ বিষয়ের স্মৃতিশক্তির উন্নতি ঘটানো সম্ভব। কার মাধ্যম দিয়ে? না আমি বললাম প্রচেষ্টার মাধ্যম দিয়ে। কে বলছেন? না স্টাউট। ওকে, ভেরি গুড। নাও নেক্সট কোয়েশ্চেন। দেখো ভালো করে প্রশ্নগুলো ওই জন্য বারবার বলছি যে তোমরা তাকাবে যে কোন এরিয়াগুলো প্রশ্ন হচ্ছে তোমাদের। নিম্নোক্ত উপাদানগুলির মধ্যে যা উত্তম স্মৃতির লক্ষণ না, তাহলে আমরা ভালো স্মৃতির লক্ষণ, গুড স্মৃতি যেটা, তার লক্ষণগুলো পড়েছিলাম কিন্তু, প্রখর বা ভালো স্মৃতির লক্ষণ, মার্কস অফ দ্য গুড মেমোরি, তাই না? তো দেখো দ্রুত শিখন আমরা পড়েছিলাম কি কি, আমি একবার বলে দিই তোমাদের জন্য, তো তোমরা আনসার করো। যে স্বল্প সময়ে তুমি বিষয়বস্তুগুলোকে আয়ত্ত করে নিচ্ছ, দীর্ঘকাল ধরে বিষয়বস্তুটাকে তোমার মধ্যে রাখছো, সংরক্ষণ করছো, এবং খুব তাড়াতাড়ি জিনিসটাকে পুনরুৎপাদন করতে পারছো, এবং শুদ্ধভাবে পুনরুৎপাদন করতে পারছো, অর্থাৎ অ্যাজ ইট ইজ ভাবে উৎপাদন করতে পারছো, প্রাসঙ্গিক বিষয়গুলোকে পুনরুৎপাদন করতে পারছো। এগুলো হচ্ছে তোমার ভালো স্মৃতির লক্ষণ। তাহলে নিচের কোনটি নয়? অর্থ না বুঝে মুখস্থ করা। এটা কোন প্রকার স্মৃতির লক্ষণ? অর্থ না বুঝে মুখস্থ করা। মন্দ মন্দ, বিস্মৃতি না, মন্দ, খারাপ। বিস্মৃতিও আসবো, বিস্মৃতিও আসবো, ঠিক আছে, বিস্মৃতিও আসবো। দেখো মুখস্থ বিদ্যা হবে। হ্যাঁ বলো। মন্দবিদ্যা বা মুখস্থ বিদ্যা হবে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। মন্দবিদ্যা মানে তো মুখস্থ বিদ্যা, ঠিক বলে দাও, তাই না? সেজন্য মুখস্থ বিদ্যা করবে না, অর্থ বুঝে পড়বে, তাই না? খুব সুন্দর বলেছ। ওকে, নিম্নোক্ত অবস্থাগুলির মধ্যে যা স্মৃতির সমস্যা নয়, দেখো নয় কিন্তু, হ্যাঁ এই হয় নয় দিয়ে প্রশ্ন বেশি থাকবে। তোমাদেরকে প্রশ্ন রিড করার সময় অনেক পাবে, ভালো করে রিড করবে। নট আছে কিন্তু নট নেই, কারণ এখানেই ছেলেপিলের প্রশ্ন সহজ, হ্যাঁ লাফিয়ে লাফিয়ে উত্তর করে দিবে, কিন্তু প্রশ্ন তারপরে এসে যখন পরীক্ষা হল থেকে বেরিয়ে অনেক সর্বনাশ, এখানে নয় লেখা ছিল, এখানে যাবে না লেখা ছিল, বিপরীত লেখা ছিল, তাই না, ব্যতিক্রম লেখা ছিল। এই শব্দগুলোর দিকে একটু তাকাবে। তো দেখো রক্তল্পতা, তাই না, অ্যানিমিয়া, এ তো তোমার কোন রকম ভাবে আমাদের স্মৃতির সাথে যুক্ত না, আমাদের মেমোরির সঙ্গে যুক্ত না। মানে অপশন বিটা তোমরা সকলে আনসার করছো এবং সঠিক আনসার করছো। আচ্ছা এখন তোমরা আমাকে বলো যে বিস্মৃতি বা বিস্মৃতি যেটাকে আমরা বলি ফরগেট, এই ফরগেটিং এর কারণগুলো কি কি কেউ বলতে পারবে? একটু একজনই বলো, একজনই বলো, ধীরে ধীরে বললো। অতি শিক্ষণের অভাব, আবেগজনিত বাধা, আঘাত হবে, শারীরিক অসুস্থতা, প্রতিপ্রবাদ, এগুলো। হ্যাঁ দাদা শারীরিক অসুস্থতার বাড়তে তো রক্তাল্পতা পড়ছে, ওটা তো শারীরিক অসুস্থতায় না, এরকমটা না। শারীরিক অসুস্থতা মানে হচ্ছে ফিজিক্যালি তুমি একটু দুর্বল, ঠিক আছে, মানে জোরে দিলেই হলো, তাই না? স্মৃতির ক্ষেত্রে যেটা শারীরিক অসুস্থতা সেটা যাবে এখানে, যেমন মাথায় আঘাত লাগা বা কিছু, সেগুলো সমস্ত শারীরিক অসুস্থতা তো যাবে না। বুঝতে হবে যে তোমার মাথায় আঘাত লেগেছে, ঠিক আছে, তুমি ফিজিক্যালি ইল, ঠিক আছে, এইগুলো এইগুলোকে মাথায় রাখতে হবে। যে কোনো অসুস্থতায় সেটা বিস্মৃতির কারণ হয় না, তাই না? তাহলে তো আমি বলবো যে আমার হাত কেটে গেছে, একটু আঙুল কেটে গেছে, আমার শারীর তো অসুস্থ, তাই না, আমি এতো বাবু মনে রাখতে পারবো না, এরকম বলবে, শুনবে কেউ? হ্যাঁ, কেউ শুনবে না। তো ব্যাপার হচ্ছে যে অতি শিক্ষণের অভাব, শিক্ষণ এবং শ্রবণের মধ্যে সময়ের ব্যবধান ও পর্যালোচনার অভাব। অর্থাৎ আজকে পড়লে একটু, কালকে পরশু বাদ দিয়ে তারপর আবার একটু পড়ার চেষ্টা করছে, তাহলে হবে না। আবার প্রতিবাদ, তাই না, বিশ্রাম না নিয়ে পড়া, পড়ে যাচ্ছ করো করো, হর্ষ ক্ষয় মহাশয় ময় দহশয় দয় করে পড়েই যাচ্ছ, এরকমও হবে না। আমাকে থেমে 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 ধরে ধরে পড়তে হবে। আর শারীরিক অসুস্থতা, আঘাত, তাই না, এই আঘাত কি? মস্তিষ্কে আঘাত,
মনে আঘাতও হতে পারে, মনে আঘাত বলছে আবেগজনিত বাধা, তাই না? কারণ মনে প্রচুর আঘাত, এরকম অনেকে আছে আমাদের এখানে যাদের মনে প্রচুর আঘাত, তো সেই আঘাত হলেও কিন্তু করা যায় না, আমরা জানি মনের আঘাতও কিন্তু খুব খতরনাক, এটা হচ্ছে আবেগজনিত বাধা। ওকে ওকে, এখন ফ্রয়েডের মধ্যে কোনটা বিস্মৃতির মূল কারণ সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমি বলেছিলাম তোমাদের? পুনরুৎপাদন সংক্রান্ত। কিন্তু কি নাম দিচ্ছেন উনি? নাম কি দিচ্ছেন? অবদমন, তাই না? হ্যাঁ, মনে রাখবে যে তাহলে ফ্রয়েডের মধ্যে বিস্মৃতির মূল কারণ কি? হ্যাঁ, ভেরি গুড। চলো, মনোযোগ এর শর্তগুলি প্রধানত দুই ভাগে বিভক্ত। হ্যাঁ, মনোযোগের যেটা শর্ত সেটা প্রধানত কয় ভাগে বিভক্ত বলছে না? তোমার দুই ভাগে বিভক্ত। মুখ্য নাকি তোমার মুখ্য আর গৌণ, বিষয়গত নাকি তোমার শারীরিক এবং মানসিক শর্ত। তো মনোযোগ চ্যাপ্টারটা এখন আমরা শুরু করিনি, তারপরে দেখো চেষ্টা করে উত্তর করতে পারবে। আমরা হয়তো কালকে আগামীকালই মনোযোগ চ্যাপ্টারটা শুরু করব না, মনে হয় কালকে আছে চেতনা কিছু অংশ বাকি আছে, এই সপ্তাহে শুরু হয়ে যায় মনোযোগটা। তো মনোযোগের তোমার শর্ত হচ্ছে দুটি, একটা হচ্ছে বিষয়গত শর্ত আর একটা হচ্ছে বিষয়গত, যেটা একটু আগে অশিউল্লাহ বললো। বিষয় মানে হচ্ছে অবজেক্টিভ আর বিষয় মানে হচ্ছে সাবজেক্টিভ। বাংলায় যদি বলি আরেকটা হচ্ছে বস্তুগত আর হচ্ছে মনোগত, বা ব্যক্তিগত আর হচ্ছে বস্তুগত, এরকম আমরা বাংলা করতে পারি, বাট আমার মনে হয় ইংরেজিটা বেশি মনে রাখা ভালো। একটা হচ্ছে অবজেক্টিভ, একটা সাবজেক্টিভ। কি বললাম? তাহলে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ এই দুটো হচ্ছে শর্তকার মনোযোগের শর্ত। কেমন? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, এই যে বিষয়গত বা বস্তুগত বা অবজেক্টিভ যেটা শর্ত, তার মধ্যে যে সকল বিষয়গুলো রয়েছে, যে সকল গুণগুলো রয়েছে, সেগুলো একটু আমরা মনে রেখে দেব। কেমন? প্রথমে আমরা অবজেক্টিভটা বলছি, বলছে তীব্রতা, সুশৃঙ্খল আকার, যেটা সুশৃঙ্খল আকার, আয়তন, পরিবর্তন, গতি, পৌনঃপুনিকতা, নতুনত্ব, অদ্ভুত আকৃতি। কি বললাম? তীব্রতা, সুশৃঙ্খল আকার, আয়তন, পরিবর্তন, গতি, পৌনঃপুনিকতা, নতুনত্ব, অদ্ভুত আকৃতি। কেউ একজন তোমাদের মধ্যে একজন রিপিট করো, আমি যেটা বললাম রিভিশন করো, বলো। তীব্রতা, সুশৃঙ্খল আকার, আয়তন, পরিবর্তন, গতি, পৌনঃপুনিকতা, নতুনত্ব, আর একটা হচ্ছে অদ্ভুত আকৃতি। ভেরি গুড। এবার হচ্ছে বিষয়গত যেটা, সাবজেক্টিভ যেটা, এর মধ্যে কি কি রয়েছে বলছো? অনুরাগ বা আগ্রহ, সহজ প্রবৃত্তি, মানসিক প্রবণতা, আবেগ বা অনুভূতি এবং মেজাজ। তাহলে মেজাজ, আবেগ বা অনুভূতি, মানসিক প্রবণতা, সহজ প্রবৃত্তি, অনুরাগ বা আগ্রহ, এগুলো হচ্ছে বিষয়গত। তোমাদের মধ্যে থেকে একজনকে বলো। মেজাজ 1 নম্বর, তারপরে আবেগ বা অনুভূতি, সহজ প্রবৃত্তি, অনুরাগ, আর একটা হচ্ছে মানসিক প্রবণতা। ভেরি গুড। চলো এবার আসি আমরা শিক্ষণ। বলছে থর্নডাইকের শিক্ষণ সম্পর্কিত তত্ত্বে যেটা ফল লাভের সঙ্গে যুক্ত। হ্যাঁ, ভালো করে বুঝবে, যেটা ফল লাভের সঙ্গে যুক্ত, শিক্ষণের চ্যাপ্টার, এটা শিক্ষণ থেকে এসেছে। এবং থর্নডাইকের তো খুব উত্তর দিচ্ছ বাবু, সেটা সেট। যদি আমরা এগুলো কোনো শুরু করিনি, তারপর উত্তর দিচ্ছ, ভালো, অনেক পড়াশোনা করেছো, হ্যাঁ, চাপ নেই, সব হয়ে যাবে। তো থর্নডাইক যে প্রাণীর শিক্ষণ প্রণালী, সেটাকে 3টে সূত্রে উপস্থাপন করেছে। কয়টি সূত্রে? 3টি সূত্র। ওকে, ভেরি গুড। একটা হচ্ছে কার্যফল সূত্র, একটা হচ্ছে অনুশীলন সূত্র, একটা হচ্ছে প্রস্তুতি সূত্র। 3টে সূত্র কি কি বললাম? হ্যাঁ, এই যে কার্যফল যেটা সূত্র, সেটাকে বলা হয় পুরস্কার এবং শাস্তি সম্বন্ধীয় নীতি। কি বলা হয়?
মানে ধরো তোমাদের মধ্যে থেকেই কেউ খুব ভালো উত্তর দিলে, আমি তোমাদেরকে চকলেট দিলাম, যেমন তোমাদের মাঝে মাঝে পরীক্ষা মক টেস্টের সময় তোমাদের অলোক দা চকলেট দেয়, তাই না, শাকিরুল দা চকলেট পাঠায়, তো তোমরা খুব খাও, খুব ভালো লাগে তোমাদের, তাই না, মাঝে মাঝে মিষ্টিও দেয়। তো এই যে ব্যাপারটা দেওয়া দিয়ে হয়, এটা পুরস্কার দেওয়া হয়। আবার কখনো কখনো যখন বকা দিই আমি, তাই না, এই যে তারপরে তোমাদেরকে পানিশমেন্টও দিই। তো এইটাই হচ্ছে ব্যাপার, রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট, ফল। তাহলে কার্যফল সূত্রটাই হচ্ছে তোমার ফলাফলের সঙ্গে যুক্ত, বা পুরস্কার বা শাস্তির সূত্রটাই ফলাফলের সঙ্গে যুক্ত। একদিন অলোক বলছে তোমাদের, শাকিরুল ভুলে তোমার ইয়ে দিয়ে দিয়েছে, চকলেট দিয়ে দিয়েছে, তো বলছে হ্যাঁ কালকে চকলেট দিলাম, আবার আজকে চকলেট, মানে ব্যাপারটা আমি ভালো হয়তো মনে সত্যি সত্যি কিনে দিচ্ছে চকলেটটা, ঠিক আছে, যদি সত্যি সত্যি দিত তাহলে অবস্থা খারাপ হতো, তাই না? ওকে, সব ডিজিটাল চকলেট দিই আমরা, কালকে চকলেট দেওয়া হয়েছে আবার আজকে, বুঝতে পারছো? ডিজিটাল চকলেট দিতেও সমস্যা, তাহলে তোমাদেরকে সত্যিকার চকলেট কি করে দেবে? ওকে, এবার আসি আমরা সুলতান। সুলতানের নাম শুনেছ? সালমান খান না, কিন্তু একটা কুকুর সালমান খান না, সুলতান শিম্পাঞ্জি। সুলতান হচ্ছে শিম্পাঞ্জি, সালমান খান না কিন্তু, মাথায় রাখবে। তো এই সুলতানের এক্সাম্পলটা কে ব্যবহার করছে, এটাও ডাইরেক্ট প্রশ্ন হতে পারে, যে এর উপমাটা ব্যবহার করছে, এর উপর পরীক্ষা কে করেছে? কোয়েলার। কি নাম? কোয়েলার। আচ্ছা, কোয়েলার কোন তত্ত্বের সঙ্গে যুক্ত? একটু আগে তুমি নাম বলেছো, কিন্তু কোয়েলার কোন তত্ত্বের সঙ্গে যুক্ত? গেস্টলবাদ। শিক্ষণ সম্পর্কে বলো বা প্রত্যক্ষ সম্পর্কে বলো, গেস্টলবাদ। এই গেস্টলবাদ যেটা, তার বাংলা যেটা আমরা করি তোমার তত্ত্ব, সেটা হচ্ছে পরিজ্ঞানবাদ বা ইনসাইট থিওরি, ঠিক আছে? এই তত্ত্বের মূলে হচ্ছে তোমার ইনসাইট থেকে লার্নিং করা, ইনসাইট থেকে লার্নিং করা। কেমন? তাহলে এখানে কি হবে? আনসার কি করেছো আমি একটু দেখে নিই, দাঁড়াও 1 মিনিট। আনসার কি এসেছে? একটাই আনসার এসেছে নাকি? একটা হবে, আগেও আছে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষা। এই আনসার, ভেরি গুড। দেখতে পাচ্ছিলাম না, সেই জন্য ভাবছি। এই আনসার, ভেরি গুড। অন্তর্দৃষ্টিমূলক শিক্ষা, ইনসাইট। মনে রাখবে গেস্টাল্টের ইংলিশই হচ্ছে ইনসাইট, এটা মাথায় রেখে দিও, তাহলে হবে। বা পরিজ্ঞান বাংলায় করা হয়, পরিজ্ঞান তত্ত্ব বা ইনসাইট থিওরি। এখানে হলেও তাহলে তোমাদের কোনো ঝামেলাই থাকবে না, তাই না? ওকে, আচ্ছা একটা জিজ্ঞেস ছিল। হ্যালো, বলো। বলছি ইনসাইট লার্নিং থর্নডাইকে তো বলছেন না, ওই বিড়ালের এই দিতে? আমরা বেশ কিছু তথ্যই পাবো, ঠিক আছে, আমরা বেশ কিছু তথ্যই পাবো, বাট গেস্টালবাদী যারা, তারা হচ্ছে ইনসাইট লার্নিং এর কথা বলে, বা পরিজ্ঞানের কথা তারা বলেন। কেমন? এখানে থর্নডাইকের গেস্টাল তুমি পাবে, গেস্টাল তত্ত্ব, গেস্টাল্টের কথা বলছি না, তাহলে থর্নডাইকের কি হবে? না, ইনসাইট প্রচেষ্টা সংশোধন। ইনসাইট শব্দটা অর্থ কি? ইনসাইট শব্দটি অর্থ ওটাই জানতে চাইলাম, পরিজ্ঞান। আর উনি দিচ্ছেন ওই যে ট্রায়াল অ্যান্ড এরর তত্ত্ব, বা প্রচেষ্টা বা ভ্রম সংশোধন মতবাদ, প্রচেষ্টা বা ভ্রম সংশোধন মতবাদ। কেমন? ওকে, থর্নডাইক বা হাল, এদের যে তত্ত্ব, সেটা হচ্ছে প্রচেষ্টা বা ভ্রম সংশোধন মতবাদ, পরিজ্ঞানবাদী না, ইনসাইট না। এগুলো মাথায় রেখে দিও। ওকে, তারপরে প্রশ্ন সহজ প্রবৃত্তি থেকে। নেক্সট কোয়েশ্চেন, আগে তো আনসার দিয়েছি। সহজ প্রবৃত্তি। ওকে, তো সহজ প্রবৃত্তি থেকে প্রশ্ন দিয়েছে যে সহজ প্রবৃত্তি সম্পর্কে জৈব বিষয়ক মতবাদ। আমরা বেশ কয়েকটা মতবাদ পাই কিন্তু সহজ প্রবৃত্তি সম্পর্কে। কেমন? যেমন হচ্ছে লুপ্ত বুদ্ধি মতবাদ, আমরা পাই যান্ত্রিক মতবাদ, বা যেটাকে প্রতিবর্ত ক্রিয়া মতবাদ বলা হয়, আমরা পাই জৈব মতবাদ, আমরা পাই মনস্তাত্ত্বিক মতবাদ। বলো আমি কি কি মতবাদের নাম বললাম? লুপ্ত বুদ্ধি মতবাদ, যান্ত্রিক মতবাদ, মনস্তাত্ত্বিক মতবাদ, জৈব মতবাদ, আর মনস্তাত্ত্বিক মতবাদ। লিখে রাখো, এই যে লুপ্ত বুদ্ধি মতবাদের সমর্থক কারা? তোমাদের প্রশ্ন এইরকমই, তোমার থেকে এই জন্যই বললাম যে প্রশ্নগুলো যখন পড়বে তুমি মাথায় রাখবে যে কোন ধরনের প্রশ্ন হচ্ছে।
তো লুপ্ত বুদ্ধিমতবাদ এর সমর্থক হচ্ছে ভুন্ড, ঠিক আছে? তারপরে কোপ, কি কি নাম বললাম? ভুন্ড আর কোপ। ওকে। আর তোমার যান্ত্রিকতাবাদ বা প্রতিবর্তক ক্রিয়ামতবাদ এর সমর্থক হচ্ছে অনেক লম্বা, এর সমর্থক হচ্ছে হার্বার্ট স্পেন্সার। আমাকে বলতে দাও কেমন, একটু বললি আমি একটু বলি। হ্যাঁ, ওকে। সো হার্বার্ট স্পেন্সার, তারপর হচ্ছে উইলিয়াম জেমস, তারপর হচ্ছে লয়েব, ওয়াটসন, থর্নডাইক। দেখো যে কোনো ব্যক্তির নাম দিয়ে দিতে পারে যে লয়েব কোন মতবাদের সমর্থক প্রভৃতি বিষয়ে, ওয়াটসন কোন মতবাদের সমর্থক, কেমন? তাহলে হার্বার্ট স্পেন্সার, উইলিয়াম জেমস, লয়েব, ওয়াটসন এবং থর্নডাইক এরা কোন মতবাদের সমর্থক? যান্ত্রিকতা, প্রতিবর্তক ক্রিয়া মতবাদ হয়েছে। ওকে। আর জৈব মতবাদ এর সমর্থককে ডারউইন, কি নাম বললাম? ডারউইন, ঠিক আছে? ওকে। ডার্ক উইন কারো, তাই না? ডার্ক আগে জিতে অ্যান্সার। ওই দেবাশিস মিউট করো নিজেকে। আরে যে এইভাবে আনমিউট হয়ে যাবে মিউট করে দেবে, রিমুভ করে দেবে। ও কিছু একটা জিজ্ঞেস করছিল মনে হয়। ডার্ক আগে জিতে জিজ্ঞাসা করো, ওখানে করো, সাউন্ড আসছে প্রচুর। হ্যাঁ, তো যেটা বললাম যে ডারউইন 4টে মূল সূত্রের কথা বলেছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ডারউইন কয়টা মূল সূত্রের কথা বলেছে বললাম? 4টে মূল সূত্র। একটা হচ্ছে বংশগতি, মনে রাখবে কিন্তু। একটা হচ্ছে বংশগতি, একটা হচ্ছে জীবন সংগ্রাম, একটা হচ্ছে আকস্মিক দৈহিক পরিবর্তন, আর একটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। কি কি বললাম বলো? বংশগতি, জীবন সংগ্রাম, আকস্মিক দৈহিক পরিবর্তন আর প্রাকৃতিক নির্বাচন। হ্যাঁ, মনোবিদ গুণ এবং হচ্ছে কোপ এরা হচ্ছে লুপ্ত বুদ্ধিমতবাদের সমর্থক। কে যেন দেখলাম ওখানে প্রশ্ন করেছো, বলে দিলাম। বংশগতি, জীবন সংগ্রাম, আকস্মিক দৈহিক পরিবর্তন এবং প্রাকৃতিক নির্বাচন, 4টে 5টা 6টা স্টার মেরে দেবে পরীক্ষার জন্য। মনস্তাত্ত্বিক মতবাদের সমর্থক হচ্ছে কে? ম্যাকডুগাল। কি নাম বললাম? ম্যাকডুগাল। এছাড়া রয়েছে লয়েড মর্গান, স্টাউট। কি কি নাম বললাম? ম্যাকডুগাল, লয়েড মর্গান, মায়ার্স, স্টাউট, লয়েড মর্গান। হ্যাঁ, ঠিক আছে। লয়েড মর্গান, স্টাউট, ম্যাকডুগাল এরা কার সমর্থক? মনস্তাত্ত্বিক মতবাদের সমর্থক। তাহলে এখানে জৈব মতবাদ কার সঙ্গে যাবে? চার্লস ডারউইন, তাই না? ভেরি গুড। দেখো তারপরে প্রশ্নটা অলরেডি তোমরা করে ফেলেছো আনসার, বলে ফেলো। বলে ফেলো বলছো, চ্যাটে আনসার করো, মুখে বলো না, তাহলে শাস্তি দেবো, কান ধরে উঠবস। ঠিক আছে, নুরেশ একাডেমি একটা রুলস আছে, তাই না? ওসিউল্লাহ তো মনে হয় 4 থেকে 5 বার বলেছে কান ধরে উঠবস, ভিডিও অন করে কিন্তু। ঠিক আছে, আমাদের কিন্তু ভিডিও অন করে কান ধরে উঠবস করতে হয়। ওকে। সো ম্যাকডুগাল হচ্ছে তোমার মনস্তাত্ত্বিক মতবাদের সমর্থক। দাদা 4 নাম্বার মতবাদটা একবার বলো না, ডারউইনের। প্রাকৃতিক নির্বাচন ছিল। মতবাদ না, সূত্র। মতবাদ বলে ফেলছো কেন? প্রাকৃতিক নির্বাচন, তাই না? বললাম সূত্র আর তুমি বলছো মতবাদ, তাহলে হয়ে যাচ্ছে সম্পূর্ণ বিপরীত। ভুল হলে হবে না, ক্ষমা করবো না। বংশগতি, জীবন সংগ্রাম, আকস্মিক দৈহিক পরিবর্তন এবং প্রাকৃতিক নির্বাচন। ঠিক আছে, 55 নিচে এলে কাউকে আমার ক্ষমা করবো না। ঠিক আছে, আমার সামনে আসবে না, ক্যাপিটাল পানিশমেন্ট। হ্যাঁ, সব হচ্ছে তোমার ওই ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দেবো। 55 লাগবে আমার, 60-এর মধ্যে 55 ঠিক করতে হবে মিনিমাম, কিন্তু এটা ম্যাক্সিমাম না আবার। ঠিক আছে, মিনিমাম। তার উপর করলে তো তুমি চকলেট পাবে, তোমাদের অলোকদা তখন সত্যি সত্যি চকলেট দিবে তোমাদেরকে। ঠিক আছে, ডিজিটাল চকলেট আর দিবে না। নাও নেক্সট কোয়েশ্চেন। দেখো আজকেই পাঠিয়েছিলাম তোমাদেরকে, আজকেই পাঠিয়েছি যে দৈনন্দিন জীবনে আমরা যে ভুলে যাই, ভুল ভ্রান্তি হয়, এটা কার প্রমাণ দেয়, তাই না? আজকেই পাঠিয়েছি, পড়েছো নাকি জানি না। আজকে নোটস পাঠিয়ে দিয়েছি, কিন্তু আগের দিনের নোটসটা।
বলো আমরা মনের কয়টি স্তর পাই? তিনটি, চেতন, স্তর পাই। অচেতন আর আছে হ্যাঁ, চেতন বা হচ্ছে তোমার অবচেতন আর অচেতন। হ্যাঁ, কনসাস, সাবকনসাস, আনকনসাস। ভেরি গুড। আচ্ছা, ফ্রয়েড এই তিনটের মধ্যে কোনটাকে স্বীকার করেনি? অবচেতন। অবচেতনকে স্বীকার করেনি। অবচেতনের পরিবর্তনে কি দিয়েছেন? আশঙ্কান। যেটাকে বলা হয় হ্যাঁ আসংজ্ঞান। হ্যাঁ, প্রি কনসিয়াসনেস বা প্রি কনসিয়াস। ভেরি গুড। এখন এদের মধ্যে কোনটা চেতনার কেন্দ্রস্থলে থাকে না ঠিকই, বাট চেতনা বহির্ভূত নয়? অবচেতন স্তরটা, হ্যাঁ অবচেতন স্তরটা চেতনার কেন্দ্রে থাকে না, বাট চেতনা বহির্ভূত নয়। কোনটা চেতনা বহির্ভূত কিন্তু মন বহির্ভূত না? তাই না? আনকনসাস, তাই না? সেই তোমার প্রিয় মানুষের মতো, যে হয়তো এখন নেই বাট কোনো এক সময় ছিল, এখন সম্পূর্ণ নির্জ্ঞান স্তরে আছে সে। হ্যাঁ, কোনো যোগাযোগ নেই তোমার, এইরকম একটা, কিন্তু মন থেকে চলে যায়নি, তাই না? মন থেকে চলে যায়নি। হ্যাঁ একদম। তো নির্জ্ঞান মনের অস্তিত্ব সপক্ষে যুক্তি দিতে গিয়ে আমরা কার কথা পাই? দৈনন্দিন জীবনের ভুল ভ্রান্তি, তাই না? কি বললাম? সংবেশন, সংবিষ্ট ব্যক্তির বিস্মৃতি স্মৃতি, তারপরে সংবেশনোত্তর অভিভাবন, দৈনন্দিন জীবনের ভুল ভ্রান্তি, এগুলো। ওকে, আচ্ছা, সাইকোলজি অফ এভরিডে লাইফ গ্রন্থটি কার লেখা? ফ্রয়েড। ভেরি গুড। বলো স্বপ্নচারিতা, স্বপ্নচারিতা, তাই না? কে তুমি? স্বপ্ন হরণী না, কে তুমি? স্বপ্নচারিতা। এটা স্বপ্নচারিতাটা কোন মনের অস্তিত্ব দেয়? অবচেতন নাকি নির্জ্ঞান? নির্জ্ঞান। ভেরি গুড। চলো, চলে এসেছি আমরা সেই স্বপ্নেতে, যেটা আমরা শুরু করিনি আগের দিন, বাট শুরু করব। তাহলে স্বপ্ন হচ্ছে নিদ্রা রক্ষক। বলো, মুখে বলে দিচ্ছি। আগের অ্যানসার দাগটা সি তে পড়ে গেছে, ওটা বি হবে। 92 না, বি হবে না, 92টা সি তো হবে, অচেতনই তো হবে। সেই তো হবে। অচেতন তো, হ্যাঁ ও আনকনসাস। সরি, আমি ওটা অচেতন ভাবছিলাম, আমি পড়তে ভুল করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। চলো, তারপর দেখো, বলছে স্বপ্ন, তাই না? স্বপ্ন, অনেকের অনেক স্বপ্ন আছে, তাই না? কারো বিয়ে করার স্বপ্ন আছে, কারো শ্বশুর বাড়ি যাওয়ার স্বপ্ন আছে। স্বপ্ন কিন্তু কতজনের বহু রকম আছে, যেটা আমরা জানি, বাট এই স্বপ্ন এখন রেখে দিতে হবে, কারণ ফ্রয়েড বলছে বাবা সামনে তোমার পরীক্ষা, তাই না? ওকে, চলো। তো বিয়ে করার স্বপ্ন পূরণ হবে, এসএসটি লাগাও, বিয়ে করে নেবে, আমাদেরকে নিমন্ত্রণ করবে। তো স্বপ্ন প্রসঙ্গে তোমার ফ্রয়েড বলছে যে দুটো কনসেপ্ট, একটা হচ্ছে স্বপ্ন হলো নিদ্রা রক্ষক, আর স্বপ্ন হলো ইচ্ছা পূরণ। কি বললাম? স্বপ্ন কি? হ্যাঁ, আমি আগের দিন একটা এসএলএসটি বলছি তোমার, আমাদের ফেসবুকে একটা প্রশ্ন করেছিলাম, আমি যদিও আলোচনা করবো তোমাদের সাথে স্বপ্নটা কালকেই, এটা তো বাকি আছে এখানে চেতনা এটাতে চ্যাপ্টারটাতে। তো ওখানে প্রশ্ন করেছিলাম যে আমাদের নীতি বুদ্ধি হলো মনের প্রহরী, এই কথাটি কে বলেছেন? তো অনেকেই উত্তর দিতে পারেনি। তোমরা মাথায় রাখবে এই কথাটি কিন্তু ফ্রয়েডেরই কথা, ঠিক আছে? ফ্রয়েড বলছেন, ঠিক আছে, মনের প্রহরী বলছেন। কারণ এই জন্য আমরা কিন্তু কি করতে পারি না, আমাদের যে মনের মধ্যে যে কামজ ও সেক্সুয়াল যে ডিজায়ার, সেগুলোকে কিন্তু বাস্তবিক রূপে ফুলফিল করতে পারি না প্র্যাকটিক্যাল লাইফে। তখন কি করে আমরা স্বপ্ন দেখি, কেমন? আমরা এগুলো পড়বো কালকে, অসুবিধা নেই। তো এটা হচ্ছে মনের অচেতন শরীর, এটা হচ্ছে ফ্রয়েড। নাও নেক্সট কোয়েশ্চেন। স্বপ্ন হলো নিদ্রা রক্ষক, এটা নাকি কোনটা? আচ্ছা, আমাদের নীতি বুদ্ধি হলো মনের প্রহরী, ঠিক আছে?
মনের প্রহরী, কত প্রহর গুনছে সে, তাই না? কার অপেক্ষায়? এসএলএসটির অপেক্ষায়। হ্যাঁ, তোমরা আবার কি ভাবলে? চলো, বুদ্ধি সম্পর্কে থার্স্টন এর তত্ত্বে বুদ্ধিকে যে বিষয়ের সমন্বয় মনে করা হয়। খুব সুন্দর প্রশ্ন, কেমন? এই প্রশ্নটা কিন্তু ভালো, ব্যক্তিগত আমার পছন্দের প্রশ্ন এটা। তো বুদ্ধি চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কয়েকটা চ্যাপ্টার আছে, আমি যেটা তোমাদেরকে বলে দেবো পার্সোনালি ক্লাসে, আমাদের অন্য ক্লাসগুলোতে, যে মনোবিদ্যা বা তোমার সোশ্যাল পলিটিক্যালের কোন কোন চ্যাপ্টার গুলো হচ্ছে মেন, যেগুলো ছাড়াই যাবে না। ঠিক একই রকম ইউজিসি নেটেও কিছু চ্যাপ্টার রয়েছে, সব জায়গাতে কিছু মেন কোর চ্যাপ্টার থাকে, কোর এরিয়াও থাকে, যেগুলো হচ্ছে বুদ্ধিমানরা সেই জায়গাগুলো দেখে যায়, আর আমাদের যার মধ্যে অল্প বুদ্ধি তারা সব দেখে যায়। ওকে, চলো। তো থার্স্টন তোমার মৌলিক মানসিক যে সামর্থ্য, কয়টা সব মৌলিক মানসিক সামর্থ্যের কথা বলেছে জানো? 7। কয়টা? 7টা। ঠিক আছে, 7টা মৌলিক মানসিক সামর্থ্যের কথা উনি বলেছেন। আমি ডিটেলস বলছি না, কারণ এগুলো তো ডিটেলস আলোচনা করব, বাট একটু মনে রেখো, মানে উনি এক একটাকে এক একটা ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছেন। কেমন? কি বললাম? এক একটাকে এক একটা ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছে। যেমন তোমার বাক্যের অর্থকে ঠিকভাবে বোঝা, ভার্বাল যে কম্প্রিহেনশন অ্যাবিলিটি, এটাকে ভি দিয়ে বোঝাচ্ছে। এগুলো মনে রাখতে পারো, কিন্তু এগুলো প্রশ্ন হতে পারে যে বাক্যের অর্থকে সম্যকভাবে বোঝা, এটাকে উনি কোন দিয়ে বোঝাচ্ছে, সংক্ষেপে কোন শব্দ দিয়ে বোঝাচ্ছে? এটা হচ্ছে ভি। একই রকম ভাবে দ্রুত যথার্থ শব্দের প্রয়োগের সামর্থ্য, অ্যাবিলিটি টু ওয়ার্ড ইনফ্লুয়েন্স ইট, এটা হচ্ছে ডাব্লিউ। ঠিক একই রকম ভাবে তোমার সংখ্যা ব্যবহার করার সহজ সামর্থ্য, এটাকে হচ্ছে বা নাম্বার, যেটাকে নাম্বার এবিলিটি। করার সামর্থ্য পি, স্থানগত সামর্থ্য এস, ঠিক আছে, আরোহী বা অবরোহী যুক্তিতর্কের সামর্থ্য আর। এইভাবে কিন্তু বুঝিয়েছে, আমি এগুলো তোমাদেরকে করাবো, এগুলো চাপ নেই। আর তোমরা এখন আপাতত মনে রাখো 7টি, 7, এইটুকু মনে রাখবে। প্রশ্ন যেটা উত্তর সেটা মনে রাখো। এইখানে এই বুদ্ধি থেকে দেখো আর একটা প্রশ্ন এসেছে, আইকিউ। কেমন? কে এসেছে? আইকিউ। এবং বাংলাটা খতরনাক, তাই না? বাংলাটা খতরনাক কিন্তু বুঝতে, কিন্তু ইংরেজিটা বুঝতে সহজ, কারণ এটা ফুল ফর্ম, তাই না? আইকিউ মানে ইন্টেলিজেন্স কোয়েশ্চেন্ট, তাই না? তার মানে অপশন এ। বাংলায় হচ্ছে বুদ্ধির গাণিতিক পরিমাপ। এগুলো আমরা পড়বো, চাপ নেই এখন। আপাতত তোমরা মনে রাখো এ, আইকিউ এর কাকে নির্দেশ করছে? আর তোমার বুদ্ধির গাণিতিক পরিমাপকে নির্দেশ করছে, বুদ্ধির গাণিতিক পরিমাপকে নির্দেশ করছে। দেখো এর পরের প্রশ্ন, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে সম্প্রদায়ের একটি ভিত্তি, নিম্নলিখিত যে বিষয়গুলো রয়েছে তাদের মধ্যে সম্প্রদায়ের ভিত্তি কোনটা? অপশন এ নির্দিষ্ট অঞ্চল, অপশন বি অর্থ, অপশন সি সংবিধান। কেমন? আশা করি তোমরা উত্তর করতে পারবে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আমাকে ধোকা দেবে না, আমি জানি, হ্যাঁ অ্যান্সার করতে পারবে। তো সম্প্রদায়, সম্প্রদায় দুটো ভিত্তি, এটা স্থান বা অঞ্চল, আর এটা হচ্ছে সম্প্রদায়গত মনোভাব, ঠিক কিনা? কি বললাম? সম্প্রদায়ের দুটো ভিত্তি, অঞ্চল আর সম্প্রদায়গত মনোভাব। তাহলে এটা আনসার কি হবে? অঞ্চল। বাহ, দেখো প্রশ্ন, দেখো প্রশ্নকে বোঝার চেষ্টা করে যে কোন জায়গাগুলোতে প্রশ্ন হচ্ছে। সংঘ যে লক্ষ্যে গঠিত হয়, একটা সংঘ, একটা অ্যাসোসিয়েশন কোন লক্ষ্যে গঠিত হয়? অপশন এ সমাজের সকল সদস্যের সাধারণ স্বার্থ সিদ্ধি, সমাজের কিছু সদস্যের বিশেষ উদ্দেশ্য পূরণ, নাকি সামাজিক সাম্য, উপরে কোনোটি না। আমরা ডাইরেক্ট ডেফিনেশনে চলে যাবো, তোমরা উত্তর দেখি কি দিচ্ছ, তারপর আসছি।
আনসার কি আসছে? কোথায় গেল গো? আচ্ছা, বি আনসার আসছে কি সমাজের কিছু সদস্যদের বিশেষ উদ্দেশ্য পূরণ, তাই না? আচ্ছা, সত্যি তাই? বলো সঙ্গে ডেফিনেশন বলো না স্যার। একটা হবে মনে হচ্ছে কি? আমি ডেফিনেশনে আসি প্রথমে। ব্যক্তিভুক্ত কিছু মানুষ যারা সুনির্দিষ্ট উদ্দেশ্য বা সীমিত সংখ্যক উদ্দেশ্য চরিতার্থ করে জন্য ঐক্যবদ্ধ হয়। আচ্ছা, এই ডেফিনেশন তুমি মানুষ ইচ্ছায় একবার বলছেন এটা। আচ্ছা, আর কয়েকটি সাধ্য পূরণের জন্য যখন মানুষ মিলিত হয়। এখানে এক বা একাধিক যে স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যখন কিছু সংখ্যক মানুষ তাদের স্বেচ্ছায় তারা নিজেরা দল গঠন করে, তখনই সেটাকে সংঘ বা সংঘ সমিতি বলা হয়। ওকে, ভেরি গুড। এখন এখানে দুটো ব্যক্তির ডেফিনেশন আছে। আর একটা হচ্ছে ম্যাকাইভার এবং পেজ। আমি দুটো ডেফিনেশন বলি আগে, তারপর ব্যাখ্যা করছি। ম্যাকাইভার এবং পেজ কি বলছেন? সংঘ বলতে কি বোঝায় না, এমন এক জনগোষ্ঠী যা এক বা একাধিক সাধারণ স্বার্থকে কেন্দ্র করে গড়ে ওঠে। কি বললাম? ম্যাকাইভারের বক্তব্য কি? এক বা একাধিক, এক বা একাধিক, কথাটা মনে রাখবে, এক বা একাধিক সাধারণ স্বার্থ। এবার 2 নম্বর গিজবার্টের ডেফিনেশন কি? যে সংঘ বা সমিতি হচ্ছে এমন এক জনগোষ্ঠী যেখানে একটি বা কয়েকটি উদ্দেশ্য সাধনের জন্য তারা মিলিত হয়। ম্যাকাইভারের ক্ষেত্রে সাধারণ স্বার্থ সিদ্ধিটা লেখা আছে, কিন্তু ম্যাকাইভারের ক্ষেত্রে কি লেখা আছে? সাধারণ স্বার্থ সিদ্ধি, না? আর গিজবার্টের ক্ষেত্রে কয়েকটি উদ্দেশ্য সাধন, কয়েকটি উদ্দেশ্য সাধন। এবার অপশন এ তে দেখো লেখা আছে জেনারেল গোলস ফর অল সোসাইটি মেম্বার্স। সমাজের সকল মেম্বারদের জন্য একটা সাধারণ স্বার্থ, আর সমাজের কিছু সদস্যদের বিশেষ উদ্দেশ্য পূরণ। আচ্ছা, সংঘ কি সমাজের সাথে অভিন্ন নাকি সংঘ এবং সমাজ আলাদা? সমাজের সঙ্গে সংঘ এবং সমাজ আলাদা, তাই না? তার মানে একটা সমাজের মধ্যে বিভিন্ন সংঘ হতে পারে, হ্যাঁ কি না? উত্তর দেবে আমাকে। সমাজ অনেক ব্যাপক। হ্যাঁ, হ্যাঁ, তাহলে দেখো, আমি যদি বলি সমাজের সকল সদস্য, এবং সাপোজ তোমরা হচ্ছে শিক্ষক সংঘ, শিক্ষার্থী সংঘ ধরে নিলাম আমি, তোমরা কি সমাজের সকল সাধারণ স্বার্থ সিদ্ধি করছো? এই তোমাদের যেটা যে এডুকেশন ব্যাপারটা ঠিকঠাক ভাবে হবে না হবে, এই জিনিসটা দেখছো, কোনটা দেখছো? আমাদের শিক্ষার তাই না? এই যে শিক্ষার্থী সংঘ যারা, তারা তো দেখছে না যে অসিউলার বিয়ে হয়নি, ওর বিয়ের ব্যবস্থা করে দিতে হবে, শাকিরুলের বিয়ে হয়নি, ওর বিয়ের ব্যবস্থা করে দিতে হবে, এরকম ব্যাপারটা দেখছে নাকি ওরা? নাকি শিক্ষা রিলেটেড যে সকল বিষয়গুলো হচ্ছে সেগুলো সকলের কথা এখানে সম্প্রদায় আসবে, তাই না? হ্যাঁ, সকলের যখন আমি কথা বলবো তখন কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যায়। কিন্তু আমরা মাথায় রাখবো যে সংঘ বা সমিতির একটা মানে বিশেষ উদ্দেশ্য, যে সংঘ তৈরি হচ্ছে, সংঘ শব্দটার সাথে আমরা পরিচিত, যে একটা সংঘের একটা বিশেষ উদ্দেশ্য থাকে। যেমন হচ্ছে তোমার লেবার সংঘ, তাদের একটা উদ্দেশ্য থাকে, শিক্ষক সংঘ, তাদের একটা উদ্দেশ্য থাকে। প্রত্যেকটা অ্যাসোসিয়েশন এর একটা কি থাকে না, স্পেসিফিক টার্গেট থাকে। যেমন তো এটা মাথায় রাখবো যে স্পেসিফিক গোল থাকবে এক একটা অ্যাসোসিয়েশনের। তো সমাজ এবং সংঘ এক না বা অভিন্ন না, সেই জন্য অপশন বিটা। কেমন? ভেরি গুড, ওয়েল ডান। এই জন্যই তো রাষ্ট্রকে সংঘ বলা হচ্ছে। হ্যাঁ, রাষ্ট্র হচ্ছে একটা তোমার সংঘ, বাট কোন সেন্সে? রাষ্ট্র সংঘ নির্দিষ্ট উদ্দেশ্য থাকছে এবং সবার উদ্দেশ্য পূরণ করতে পারছে না। হ্যাঁ, আমি বলি, যখন আমরা ওই
অনুষ্ঠান পড়ি বা প্রতিষ্ঠান পড়ি, তখন দেখি অনুষ্ঠান শব্দটা যখন ব্যাপক অর্থ দেখি, তখন দেখি যে যখন ব্যাপক অর্থ নিই তখন সংঘ বা সমিতিকে আমরা কি করি না তোমার এর মধ্যে ইনক্লুড করে দিই, তাই না? এবং সেখানে রাষ্ট্র চলে আসে। রাষ্ট্রকে একটা কি করা হয় না তোমার প্রতিষ্ঠান বা অনুষ্ঠান বলে, তো রাষ্ট্র একটা সংঘ, কারণ রাষ্ট্র তোমার একটা ডিউটি বা কিছু কাজ করে, সবার সমস্ত সমস্যার সমাধান করে না। কিন্তু আমি এটা ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে রাষ্ট্র কিন্তু সব সমস্যার সমাধান করে না, তাই না? কালকে অসুবিধা ব্রেকআপ হয়েছে, এখন রাষ্ট্রের কাছে গেল যে আমার ব্রেকআপ কেন হলো, তুমি সমাধান করে দাও। রাষ্ট্র বলবে আচ্ছা ভাই ঠিক আছে, তোমার সমস্যার সমাধান করে, এরকম কাজটা করবে নাকি রাষ্ট্র? রাষ্ট্র একটা নির্দিষ্ট ব্যাপার থাকে, কেমন? নবনীত ঠিকই বলছো, রাষ্ট্র ওই জন্য সংঘ। ভেরি গুড। আচ্ছা এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা দেখো, বলছে যে শ্রমিক সংঘ যে বিষয়ের উদাহরণ, অর্থাৎ লেবারদের যে অ্যাসোসিয়েশন, সেটাকে আমরা কার উদাহরণ দেবো? প্রাথমিক গোষ্ঠী, গৌণ গোষ্ঠীর। ওকে, শ্রমিক সংঘ, শ্রমিক সংঘ, এখানে গোষ্ঠী চলে গেল, কিন্তু মাথায় রাখবে যেখানে তোমার গোষ্ঠীর প্রশ্ন, এটা গোষ্ঠীর প্রশ্ন। গোষ্ঠী আলোচনা করতে গিয়ে আমরা যেমন কি পাই, তোমার দুই ধরনের গোষ্ঠী মৌলিক ভাবে পাই, একটা হচ্ছে তোমার প্রাথমিক গোষ্ঠী আর একটা গৌণ গোষ্ঠী। আচ্ছা প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠী ধারণা কে দিয়েছেন? কুলে। আমি বলি এটা উত্তর করবে, এটা ম্যাকাইভার দিয়েছে। হ্যাঁ বলি, আমি কথাটা বলি, এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই, আমি জানি এখানে একটু কনফিউজ আছে। কুলে অন্যান্য গোষ্ঠী বলে, অন্যান্য গোষ্ঠী বলছে, ওটাকে ম্যাকাইভার বলতে দাও নাকি? আমি বলি না কথাটা, বলতে দে। ওই আমি বলছি না, আমি বলি যে দুই ধরনের গোষ্ঠী, একটা হচ্ছে তোমার প্রাথমিক গোষ্ঠী, একটা হচ্ছে গৌণ গোষ্ঠী। এখন এই প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠী যখন কুলে ব্যবহার করছে তখন বলছে অন্যান্য গোষ্ঠী, উনি শব্দ ব্যবহার করছে অন্যান্য গোষ্ঠী, বাট কুলেই কিন্তু প্রথম ব্যক্তি তিনি এই প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠী ধারণা দিয়েছেন। এবার শব্দটা ব্যবহার করছেন অন্যান্য, বাট এই অন্যান্যটাকেই কিন্তু ম্যাকাইভার পেজ গৌণ বলছেন। তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন হয়, আমি বিষয়টা বলেছিলাম, হ্যাঁ, যে তোমাদের একটা এই ধরনের প্রশ্ন হয়েছিল, সেখানে আমি বলেছিলাম জায়গাটা সংশোধন করে নিতে, যে তোমরা একটু সার্চ করে দেখে নিতে পারো যে প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠী ধারণা কে দেন বলে। গুগল যেখানে করবে, এই দিন যদি অন্য কোনো সমাজ দর্শন, রাষ্ট্র দর্শনের কারো বই থাকে ভালো অথরের, সেখানেও দেখবে যে কুলের নামটাই দেওয়া হয়। কেমন? তো কুলে আনসার করবে তোমরা, এই জায়গাটা একটু ক্লিয়ার রাখবে। 11-12 এর বইয়ে এটা কুলে দেওয়া আছে। হ্যাঁ একদম, ওইটাই ঠিক দেওয়া আছে, ওটা কুলে আনসার করবে, ভুল করে ম্যাকাইভার পেজ করবে না। ম্যাকাইভার পেজ শুধু নামটাকে অ্যাড করছে যে এরকম একটা, বাট দিয়েছেন কে যদি বলে কনসেপ্টই কাজ, তাহলে কিন্তু তোমার কি করবা? কুলেই করবা, আনসার হবে কুলে, এটাই কনফার্ম, নট কুলি। ঠিক আছে, কুলি নম্বর 1ও না, কুলি নম্বর 120ও না। চলো এখন আমরা পড়ি গোষ্ঠী। তো গোষ্ঠী দুই ধরনের, প্রাথমিক এবং গৌণ গোষ্ঠী, যেটা কুলে দিল। প্রাথমিক গোষ্ঠী মানে কি? যেখানে একদম নাকি খুব ভালো সম্পর্ক, তাই না, মন মানে না সম্পর্ক, একদম বিরাট ক্লোজ কানেকশন, তাই না, এ না খেলে সেও খাবে না, বকুল প্রিয়ার সম্পর্ক। তো যেখানে সরাসরি সম্পর্ক থাকে, মুখোমুখি সম্পর্ক থাকে, যেমন হচ্ছে বয়স্কদের মজলিস, আড্ডাখানা, শিশুদের খেলার দল, তারপরে তোমাদের ভবিষ্যতে পরিবার হবে, পরিবার, তাই না, তারপরে হচ্ছে তোমার চণ্ডী মণ্ডপ, এইগুলোকে বলা হচ্ছে প্রাথমিক গোষ্ঠী। আর গৌণ গোষ্ঠী বলতে আমরা কি বুঝি? রাজনৈতিক গোষ্ঠী, ব্যবসায়িক গোষ্ঠী, শ্রমিক গোষ্ঠী। তাহলে শ্রমিক দিয়েছে, তাহলে কি হবে এটা? গৌণ গোষ্ঠী। গৌণ গোষ্ঠী। বাহ, ভেরি গুড। বিবাহ কি? মন খারাপ হয়ে যায় না যেন আবার? হ্যাঁ, বিবাহ, হ্যাঁ, তাহলে বিবাহ কি? একটা হচ্ছে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান, তাই না? বিবাহ কি? অনুষ্ঠান বা প্রতিষ্ঠান, মনে থাকবে, বিবাহ হচ্ছে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। গুড। দেখো এই জন্য তোমাদেরকে বলি যে ইংরাজিটা পাশে থেকে দেখবে। কেন ইংরাজিটা দেখবে? কারণ দেখবে লোকরীতি লেখা আছে। হ্যাঁ, তোমরা যখন লোকরীতিটা দেখে মাথায় অটোমেটিক তোমাদের চলে আসবে লোকনীতি, এবং আসাটা স্বাভাবিক, লোকনীতি চলে আসাটাও স্বাভাবিক। কিন্তু কি লোকনীতি নাকি লোকাচার? দেখো
ইংলিশটা। লোকনীতির ইংলিশটা কি? মরেস। লোকনীতির ইংলিশটা কি? মরেস। আর লোকাচারের ইংলিশটা কি? অলকোয়েজ। অলকোয়েজ। দাদা রীতিটা আচার আচরণ তো সেমই। হ্যাঁ, তবুও এই যে নীতির জায়গায় রীতি হয়ে গেল, চোখে ভুল দেখলে তুমি, তাই না? সেই জন্য আমি জানি তুমি হয়তো পারলে, বাকিরা ক্ষেত্রে সমস্যা হতে পারে, তাই আমি বলে দিলাম। ওকে, সো লোকাচার যেটা, এটা হচ্ছে তোমার ফ্লকেস। এবার এটার সঙ্গে কোনটা যাবে না, পরে না কিন্তু লেখা যেত নট। নট যতটা ইংরাজিতে নটটা বোঝা যাচ্ছে, বাংলাতে কতটা ভাবে বোঝা যাচ্ছে না। ফলে তোমরা ইংলিশটা একটু খেয়াল করবে পরীক্ষাতে। তাহলে কি হবে? প্রচলিত রীতি, শিষ্টাচার, এগুলো কার সাথে যাবে? লোকাচারের সঙ্গে যাবে, তাই না? লোকাচারের সঙ্গে যাবে। কিন্তু আইন, অর্থাৎ তোমার না করলে তুমি শাস্তি পাবে, তাই না? অন্যায় হয়েছে, শাস্তি পেতে হবে, সেটা কি হয়ে যায়? লোকনীতি হয়ে যায়, তাই না? অবশ্য পালনীয় যেটা আচার, সেটাকে আমরা বলি লোকনীতি। তাহলে কোনটা নয় না? আইন। ওকে, আইন। ভেরি গুড। লাস্ট প্রশ্ন, 100টা যেহেতু করলাম, টার্গেট ছিল, আগে আগে করে নিতে পারলাম, সেই জন্য আজকে 1 মিনিট আছে হাতে আমাদের। তো লাস্ট প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে হিন্দুদের মধ্যে প্রচলিত যে জাতিভেদ প্রথা, এই ধারণার উৎস আমরা কোথা থেকে পাই? ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, এবং উপরে কোনোটি না। এই প্রশ্ন তোমাদেরকে আমি একদিন এতে করেছিলাম, ফেসবুকেও। তো মাথায় রাখবে যে এটা হচ্ছে ঋগ্বেদ। কোন বেদ বললাম? ঋগ্বেদ। ওকে, ঋগ্বেদ। ঋগ্বেদের কোথায়? যদি প্রশ্ন হয়ে যায় ঋগ্বেদের কোথায়? ঋগ্বেদের পুরুষ সূক্ততে আমরা পাই। ঋগ্বেদের পুরুষ সূক্ততে আমরা পাই। ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটিকে। হ্যাঁ, অনকে সাবস্ক্রাইব চাই।